ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা 16তম বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্নের ম্যাথ অংশের সমাধানটুকু তোমাদের দেখাবো। তো 16তম বিশেষ পরীক্ষার ম্যাথ অংশে আমাদের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা কী লেখা আছে। একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। তাহলে 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত তা আমাদের নির্ণয় করতে বলছে। তো এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের যেহেতু ক্ষতির পরিমাণ 7.5% দিয়ে আছে, তাহলে এটাকে আমরা সমস্ত আকারে ভাঙবো। তো ভাঙার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থীরা, 7, 2, 1, তাহলে আমরা জানি 7 × 14, 14 আগে কত 15, তাহলে 15/2। তাহলে 15/2 হচ্ছে ক্ষতি। তাহলে আমাদের যদি ক্রয় মূল্য যদি 100 টাকা, তাহলে ক্ষতি থেকে আমরা 100 টাকা এটা কী করবো, বাদ দেবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই দুইটার মধ্যে লসাগু আমাদের কত, লসাগু হচ্ছে 2। তাহলে এখানে কত থাকে 200, আর এখানে কত থাকবে 15। তাহলে সমান সমান আমাদের মান হবে কত, 185 ডিভাইডেড বাই কত, 2। তাহলে এই 185 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের কি, বিক্রয় মূল্য। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে দ্রব্যটির যদি ক্রয় মূল্য 10% কম হতো, তাহলে 10% যদি কম হয়, তাহলে আমরা ধরলাম 10% যদি কম হয়, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে এই 90 টাকার মধ্যে আমাদের বলছে তাহলে 20% কী হতো, লাভ হতো। তাহলে এই 90 20%, তাহলে এই 90-এর 20% আমরা জানি কত, 18 টাকা। তাহলে এখন আমাদের যোগ করার পর কত হয়, 108 টাকা। তাহলে এখন আসো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আগে আমাদের ছিল 185/2, আর এখানে কত, 108 টাকা। তাহলে আমাদের বেশি বিক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বেশি বিক্রয় মূল্য আমরা নির্ণয় করবো কীভাবে, বেশি বিক্রয় মূল্য। তাহলে বেশিটা আমরা বের করবো কীভাবে, 108 মাইনাস হলো 185 ডিভাইডেড বাই কত, 2। তাহলে এই দুইটার মধ্যে আমরা যদি লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে কত হয় 216 মাইনাস হলো 185। তাহলে 200 ডিভাইড 185, তাহলে সমান সমান কত থাকে, 31/2 থাকবে। তাহলে এই 31/2 টাকা এটা হচ্ছে বেশি বিক্রয় মূল্য। তাহলে এখন আমাদের প্রশ্নে বলেছে যদি 31 টাকা বেশি বিক্রয় হতো, তাহলে আমাদের এখানে টাকাটা আমাদের নিতে হবে যে এত টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে 31/2 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। অতএব 1 টাকায় কত, 1 টাকায় অবশ্যই কী হবে, কম হবে। তাহলে 100 × 2 ভাগ কত, 31। আর 31 টাকা বিক্রয় মূল্য হলে আমাদের লেখা আছে প্রশ্নে 31 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে, তাহলে 100 × 2 × কত, 31 ডিভাইড বাই কত, 31। তাহলে এই 31 এই 31 কাটা, তাহলে আমাদের কত থাকে 200। তাহলে এইটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 200 হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন আমাদের লেখা আছে, 2 ব্যক্তি একত্রে একটি কাজ করে একদিনে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে। তো এই অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা পদ্ধতি করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে শর্টকাট পদ্ধতি। তো শর্টকাট পদ্ধতি করার জন্য জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে যে এই শর্টকাট পদ্ধতি কখন করতে হবে, যখন দুইটা ব্যক্তি একত্রে একটা কাজ করে, প্রথম ব্যক্তি একটা কাজ করে, দ্বিতীয় ব্যক্তি কত দিনে করতে পারে। এই সম্পর্কে একটা শর্টকাট হচ্ছে AB ডিভাইডেড বাই B মাইনাস A। এটা হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে A মানে কি, প্রথম ব্যক্তির কাজ, আর B হচ্ছে দ্বিতীয় দিন। তাহলে এখানে আমরা লিখতে পারি A হচ্ছে 8 × কত, 12, আর B হচ্ছে 12 মাইনাস কত, 8। তাহলে সমান সমান কী দাঁড়াবে, এখানে 8 × 12 থাকবে, আর নিচে থাকবে 4। তাহলে দেখো এইটার দ্বারা যদি আমরা এইটা কাটি, তাহলে কত হয় 3, আর 3 আটা কত, 24। তাহলে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি একাকী কাজ করতে 24 দিন সময় লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, গ নাম্বার। এটা হলো শর্টকাট পদ্ধতি। আর আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, তাহলে এটা এরভাবে করতে হবে। যেহেতু আমাদের দুজন ব্যক্তি, আমরা ধরে নিলাম প্রথম ব্যক্তি A, দ্বিতীয় ব্যক্তি কি B। তাহলে প্রথম ব্যক্তি একাকী কাজটা কত দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একাকী কাজটা করতে পারে 12 দিনে। তাহলে আমাদের 12 দিনে, আর দ্বিতীয় ব্যক্তি কাজটা আমাদের উল্লেখ নেই, দ্বিতীয় ব্যক্তি কাজটা আমরা কি ধরলাম, x ধরলাম। তাহলে এখন দেখতে হবে এই দুইটা বেলা আমাদের কত কাজ, সম্পূর্ণ কাজ হচ্ছে 12x। এখন আমাদের বের করতে হবে এই 12x এর মধ্যে a এর ইফিসিয়েন্সি কত এবং 12x এর মধ্যে b এর ইফিসিয়েন্সি কত। তাহলে এখানে যদি আমরা ইফিসিয়েন্সি বের করি, তাহলে 12 তাহলে কি থাকবে,
12 আর এখানে যদি আমরা এফিসিয়েন্সি বের করি তাহলে এখানে কি থাকবে এক্স থাকবে। তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থী আমাদের কি বলা আছে, বলা আছে যে একত্রে কাজটি কয় দিনে করতে পারে, 12 দিনে। তাহলে এখন আমাদের প্রশ্ন মতে আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এই প্রশ্ন মতে আমরা কীভাবে সাজাতে পারি, সাজাতে পারবো হচ্ছে মোট কাজ আমাদের কত 12x। তাহলে এখানে মোট কাজ হচ্ছে 12x আর একজন করে 12 দিন আর একজন করে কত দিনে x দিনে। তাহলে এখানে কি হবে x প্লাস কত হবে 12 সমান সমান কয় দিনে কাজটা করতে পারে 8 দিনে। তাহলে এখন আসলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এইটার নিচে কি আছে 1 আছে, তাহলে এটা দ্বারা এটা গুণ করলে কত হবে 12x সমান সমান এটা দ্বারা গুণ করি তাহলে 8x প্লাস হচ্ছে 8 2 16 8 8 9 96। তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটা করি তাহলে 12x ওইটা প্লাস আছে এই পাশে কি মাইনাস 8x সমান সমান কত 96। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 4x। তাহলে 4x সমান সমান 96। অতএব x সমান সমান কত লিখতে পারি, তাহলে 96 এর 4 দ্বারা ভাগ করলে কত হয় 24। তাহলে এই 24 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা শর্টকাট এবং বিস্তারিত দুইটাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর প্রশ্নের মধ্যে কী বলা আছে, 3 নম্বর প্রশ্নে বলা আছে যে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে হলো 500 টাকা দিয়ে আছে। তাহলে সুদের হারটা কত। তাহলে যেহেতু আমরা সুদের হারটা বের করবো এই জন্য আমরা সুদের হারটা শুরুতেই ধরে নেব। আমরা ধরি সুদের হার কী পার্সেন্ট x%। তাহলে সুদের হার x% মানে কি, আমরা x% মানে আমরা কি জানি x বাই কত জানি 100। এখন আসলে যেহেতু আমাদের সুদ দিয়ে আছে তাহলে আমরা জানি সুদ বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট সমান সমান PNR। তাহলে এখানে ইন্টারেস্ট সমান সমান PNR, P মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, N মানে নাম্বার অফ ইয়ার এবং R মানে কি রেট। তো এখন আসো আমাদের প্রশ্নটা সাজাই, কীভাবে সাজাই, আমাদের প্রথম টুকুর মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয় 500 টাকা, বছর কত 4। তাহলে এখন আমরা কি লিখতে পারি, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 500 ইন্টু N হচ্ছে 4 ইন্টু R মানে আমরা কত ধরছি x বাই 100 ধরছি। তাহলে x বাই কত 100 এটা হচ্ছে প্রথম টুকু। আবার দ্বিতীয় টুকু এবং এর পরে বলা আছে 600 টাকা 5 বছর সুদ। তাহলে আমরা এখানে একত্রে যেহেতু বলা আছে এই জন্য আমরা কি প্লাস দিব। তাহলে আমাদের দ্বিতীয় টুকুর প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 600 টাকা ইন্টু বছর হচ্ছে 5 ইয়ার্স অ্যান্ড রেট হচ্ছে x বাই কত 100 সমান সমান আমাদের একত্রে কত টাকা, একত্রে হচ্ছে 500 টাকা। তাহলে এখানে কত হবে 500। তাহলে এখানে আসো, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য এবং এই 2 শূন্য এবং এই 2 শূন্য কাটা। তাহলে এখানে কি থাকে 4 5 কত 20 20x। তাহলে এখানে কত থাকবে 20x, এখানে প্লাস 5 6 30, তাহলে 30x সমান সমান কত 100 মানে 500। এখন আমাদের কি থাকবে, এটা থাকবে 50x সমান সমান কত 500। তো এখন আমরা কি করতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি x সমান সমান 500 ডিভাইডেড বাই কত 50। তাহলে এটা ভাগ করলে অতএব কী থাকে x সমান সমান কত পার্সেন্ট থাকবে 10%। তাহলে এই 10% হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার কত গ নাম্বার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কী লেখা আছে, বলা আছে কোনো লঘিষ্ঠ সংখ্যা, লঘিষ্ঠ মানে লসগু, লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 এবং 48 দ্বারা কি বিভাজ্য হবে। তো এখন আসো যেহেতু 24 36 এবং 48 আমাদের দিয়ে আছে, তাহলে এটা আমরা লঘিষ্ঠ মানে লসাগুটা আমরা বের করে নিই। তাহলে এইটা লসাগুটা তোমরা বের করতে পারো। তারপর আমি একটু দেখে দিচ্ছি। তাহলে 24 36 এন্ড কত 48, তাহলে এখানে 4 হবে। তাহলে এটা আমরা লসাগু করব। প্রথম আমরা 2 দিয়ে কাটি। তাহলে এখানে কত হবে 12, এখানে 18 আর এখানে কত 24। দেন এখানে আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে 6, এখানে হবে 9 আর এখানে হবে 12। আবার যদি 2 দ্বারা যদি এটা যদি কাটি তাহলে এখানে হবে 3, এখানে 9 যা আছে তাই, আর এখানে কত হবে 6। এখন আমরা এটাকে 3 দ্বারা কাটতে পারি। তাহলে 3 দ্বারা কাটলে এখানে কত হবে 1 হবে, এখানে হবে 3 আর এখানে হবে 2। তো আর কোনো জানা, এখন আমরা কী করবো গুণ করবো। তাহলে আমরা জানি কি 3 2 মানে কত 6, 3 6 18, 18 2 মানে 36, 36 2 মানে 72, 72 2 মানে 144। তাহলে এই তিনটা তাহলে 24 36 এবং 48 লসাগু হচ্ছে 144। যেহেতু আমাদের 3 যোগ করতে বলছে তাহলে আমরা আগে যদি যোগ করি তাহলে এটা আমরা পরে কী করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 3 যদি বিয়োগ করি তাহলে কত থাকবে 141। তাই 141 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আমাদের কী লেখা আছে, তো আমাদের লেখা আছে নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটি ভাজক সংখ্যা কী হবে বিজোড় হবে। তো এই বিজোড় সংখ্যা
কোনটি ভাজক সংখ্যা বিজোড় হবে, এটা শর্টকাট বের করে একটা শর্টকাট টেকনিক হচ্ছে মনে রাখতে হবে কোনো ভাজক সংখ্যার কোনো পূর্ণ সংখ্যার ভাজক। তো এটা ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো বর্গ সংখ্যার ভাজক সবসময় কী হবে, বিজোড় হবে। তাহলে এখানে বর্গ সংখ্যার মধ্যে আমাদের আছে 2048, 512, 1024 এবং কত 48। তাহলে এখানে আমরা ধরি নিই 1024 যদি ধরি, তাহলে 1024 এটা পূর্ণবর্গ কিনা আমরা দেখি। তাহলে 1024 এর পূর্ণবর্গ আমাদের কত হবে, 1024 এর পূর্ণবর্গ হবে আমাদের কত, 32। এখন দেখি আমাদের এই 32টা আমাদের পূর্ণবর্গ ভাজক বিজোড় হয় কিনা। তাহলে এখন আমরা প্রমাণ করি। তাহলে কি প্রথম করে দেবো 1, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16-এর দ্বিগুণ কত 32, 32-এর দ্বিগুণ হচ্ছে 64, তারপরে হচ্ছে 128, দেন হচ্ছে 256, তারপর হচ্ছে 256 পর হচ্ছে 512, 512-র দ্বিগুণ হচ্ছে 1024। এই সংখ্যাটা নিজে একটা সংখ্যা। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে ভাজক সংখ্যা বিজোড় কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এই 11 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা সমাধান করব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি লেখা আছে, চতুর্ভুজের 4 কোণের অনুপাত লেখা আছে 1:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত। তাহলে এখন আসো আমরা এটা অঙ্কটা করি। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এখন আমাদের আসতে হবে এখানে যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো টোটাল যোগ করতে হবে। তাহলে অনুপাত টোটাল যোগ করলে আমাদের কত 8। তাহলে এখানে হচ্ছে 8, আর এখানে বৃহত্তম কোণ হচ্ছে কত 3। তাহলে বৃহত্তম কত 3 ইন্টু আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360। তাহলে 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এইটা দ্বারা এটা ভাগ করব আর 3 দ্বারা গুণ করার পর আমাদের কত হবে 135। তাহলে 135 ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমাদের যদি এখানে বলতো যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত, তাহলে আমরা 8 উপরে কত দিতাম, যেহেতু এখানে ক্ষুদ্রতম কত 1, তাহলে 1 দ্বারা গুণ করতাম আর 360 দ্বারা কী করতাম, ভাগ করতাম। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে আসি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী লেখা আছে, দুটি ত্রিভুজের মধ্যে কোণ উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম না হতে পারে। তাহলে আসলে আমি আবার একটু পড়তেছি। বলছে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে। তাহলে এখানে না হতে পারে, দেখো এটা উত্তর হবে 3 কোণ। কীভাবে আমি ব্যাখ্যা দিতেছি, যেমন আমি মনে করো আমি এখানে একটা কোণ আঁকালাম, তাহলে এটা একটা ত্রিভুজ, আমি আরেকটা কোণ আঁকালাম, এটা একটা ত্রিভুজ। দেখো এটার 3 কোণ সমান, এটার 3 কোণ সমান, বাট এটার ভিতরে যে ক্ষেত্রফল আছে এইটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল কি সমান না। অতএব আমরা বলতে পারি যে 3টা কোণ সমান হলেও 3টা কোণ সমান হলে ত্রিভুজটি কী হবে না, সর্বসম না হতে পারে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। তো 8 নম্বর কোশ্চেন আমাদের বলা আছে যে A:B = 4:7 এবং B:C = 5:6 হলে A:B:C = কত। তাহলে এইটা আমরা কীভাবে করবো, এটা করার জন্য আমাদের যেটা নিতে হবে, আমাদের বের করতে বলছে A:B:C। তো এখন আসলে আমরা মানগুলি বসাবো। তাহলে আমাদের প্রথমে আছে A:B = কত 4:7, তাহলে যার যার মান তার নিচে বসাবো 4:7। দ্বিতীয় লেখা আছে B:C = কত 5:6, তাহলে আমরা মান বসাই। তাহলে এখানে কি আছে, বি এর নিচে আমরা বসাবো বি এর মান 5:6। এখন আসলে প্রিয় শিক্ষার্থী দেখো এই প্রথম লাইনে সি এর মান নাই, তাহলে আমাদের সি এর মানটা নিতে হবে এই পাশেরটা, আর এই প্রথম লাইনে এর মান নাই, তাহলে এর আগেরটা হবে, তাহলে এটা মান। এখন আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে 4 5 কত 20 5 7 35 6 7 কত 42। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে কত হবে 20 35 42, 20 35 42 হচ্ছে গ নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন 9 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে যে a² + b² - c² + 2ab / a² - b² + c² + 2ac = কত। তাহলে এই অঙ্কটার সমাধানটা আমরা কীভাবে করব একটু খেয়াল করি। তো যেহেতু এইটা লেখা আছে আমি এখান থেকে অঙ্কটা শুরু করতেছি। তো এখানে দেখো একটা সূত্র বানানো যাবে। সূত্র হচ্ছে আমরা সূত্র লিখতে পারি a² + 2ab, আমরা একটু সাজিয়ে লিখি 2ab + কি b² আর মাইনাস কি লিখতে পারি c²। ব্যাপারটা আমরা কীভাবে লিখলাম, এইটা এবং এটা বাইরে কি দিলাম c² বাইরে দিলাম। এখানে নিচে আমাদের একটা সূত্র বানানো যায় a - bটা বাদে বাদ বাকিগুলো সূত্র লিখি a² + 2ac + কি c²। তাহলে লিখতে পারি a² + 2ac
প্লাস কি সি স্কোয়ার, এইটুকু আমাদের সূত্র, আর মাইনাস বাইরে কি আছে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার দিলাম। আর আসো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদের কার সূত্র, আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস আমাদের কি আছে সি স্কোয়ার আছে, নিচেও আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার, কিন্তু এখানে এ বলতে এ আর বি বলতে কি সি, তো আমরা কী লিখতে পারি এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এখন আসলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা মজার একটা জিনিস, আমরা এই পুরোটারে কি ধরবো এ, আর এইটার কি ধরবো বি, দেখো এ স্কোয়ার মাঝখানে কি আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে নাকি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে কি এ প্লাস বি আর বি বলতে কি সি। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখো আমরা লিখবো এ মানে কি এ প্লাস বি, আর প্লাস হলো বি, বি লিখবো বি বলতে কি সি, তাহলে এখানে লিখলাম কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এ প্লাস বি আর মাইনাস হলো বি বলতে কি সি। একই রকমভাবে নিচেরটা আমরা লিখবো কি লিখতে পারি এ সি প্লাস বি, আর এখানে লিখতে পারি এ প্লাস সি মাইনাস কি বি। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এইটা কাটা, প্লাসের ক্ষেত্রে সবগুলো কাটা যায়, এখন আমাদের এই মানটা আমাদের একটু সাজাইতে হবে, কীভাবে সাজাবো দেখো এ প্লাস বি মাইনাস সি, আর নিচে আমরা একটু সাজাবো কীভাবে বিটা আগে আনবো, তাহলে এটা অ্যান্সার করি এ মাইনাস বি প্লাস সি। তাহলে প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। দেখো 10 নম্বর কোশ্চেন। তো 10 নম্বর কোশ্চেন কী লেখা আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 9 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত 29 হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত। তাহলে এখানে মান নির্ণয় করতে বলছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করতে বলছে, তো আমাদের এখানে মান দিয়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র জানি, তাহলে আমরা একটু লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্র হচ্ছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। তো এখন আসো এখানে মানটা আমরা একটু চেঞ্জ করতে কী হবে, আমরা এই পুরোটাই পাশে এই পুরোটাই পাশে নেব, তাহলে এই পুরোটা যদি এই পাশে আসে তাহলে হবে কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান এই পাশে আমাদের আছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা প্লাস আছে ওই পাশে কি মাইনাস হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার হবে। এখন আসলে দুইটার পাশে গুণ আছে, তাহলে আমরা এই পাশে কি ভাগ করে দেবো, তাহলে এখানে কি থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে দুইটা যেহেতু গুণ পাশে এই পাশে গুণ আছে এই পাশে কি ভাগ হয়ে যাবে, আর এখানে আমরা মানটা বসাই, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 9, তাহলে এখানে 9 এর উপর কি আছে স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 29। এখন আমরা মানটা কি লিখবো দেখো আমরা জানি 9 স্কোয়ার মানে কত 81 মাইনাস 29 ডিভাইডেড কত 2, তাহলে এখন এখান থেকে যদি এটা যায় তাহলে এখানে কত থাকবে 2 আর এখানে কত থাকবে 6 ডিভাইডেড বাই 2, তাহলে এইটাকে এটা যদি কাটি তাহলে আমাদের কত থাকবে 26 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে কত হবে 52, তাহলে 52 যদি ভাগ করলে কত হয় 26, এই 26 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এখন আমরা আসবো সর্বশেষ অঙ্ক, সেটা হলো 11 নম্বর কোশ্চেন। আমাদের প্রশ্নে দেখা যাচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত। তো আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে 22/7, তাহলে 22/7 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।